এই প্রশ্নটা স্যার 100% পরীক্ষা আসবে। ঠিক আছে, এই কোশ্চেনটা পরীক্ষার মধ্যে আমাদের 100% আসবে। যে কোনো একটা বৃত্তি ডেবে যাওয়ার কারণগুলো কি কি, কোন একটা বৃত্তি ডেবে যাওয়ার কারণগুলো কি কি, ঠিক আছে। আজকে আমরা ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলবো, আলোচনা করব, এবং ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এর জন্য আমরা সুপার সাজেশন প্রস্তুত করেছি। সেই সুপার সাজেশন থেকে আজকের ক্লাসটা হবে। আজকের ক্লাসে আমরা সেই সুপার সাজেশনটা নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম আজকের এই ক্লাসে। আশা করি সব ভালো আছেন এবং সুস্থ আছেন, আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা আমাদের সেই সুপার সাজেশন থেকে আলোচনা করব, এবং আমরা আজকে যে সকল প্রশ্ন, সিলেক্টিভ কিছু কোয়েশ্চেন অ্যানালাইসিস করব, সিলেক্টিভ কিছু কোয়েশ্চেন আলোচনা করব। আশা করি আজকের ক্লাসের মাধ্যমে আপনাদের যে রচনামূলক প্রশ্নের প্রতি ভীতি আছে সেই ভীতিটা কেটে যাবে। এবং আজকের ক্লাসে আমি কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন আপনাদেরকে দাগিয়ে দিব, এবং পাশাপাশি যে সকল প্রশ্নে আপনাদের প্রবলেম হইতে পারে বা আপনারা প্রবলেম ফেস করতে পারেন সেই সকল প্রশ্নগুলো আমরা খুব ভালো করে আলোচনা করার চেষ্টা করব। সো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের ক্লাসে বা মূল আলোচনায়। সো আমরা প্রথমত ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এর কি কি বিষয় নিয়ে কথা বলতে পারি। যেমন আমাদের প্রথম অধ্যায়ের যদি আমি প্রশ্নপত্রে যাই, যে আমাদের প্রথম অধ্যায় থেকে কি কি কোশ্চেন পড়তে হবে স্যার। প্রথম অধ্যায় থেকে এখানে প্রথম অধ্যায় থেকে কি কি কোশ্চেন আমাদের পরীক্ষায় আসে স্যার, আমি যদি একটু বলি। এখানে দুইটা কোশ্চেন দেখতে পাচ্ছেন যে ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিংটা কাকে বলা হয়, এরকম একটা কোশ্চেন আপনাদের পরীক্ষা আসতে পারে, তাই না? সো এখানে খুব সুন্দর করে একটা ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এর সংজ্ঞা দেওয়া আছে, বা ফাউন্ডেশন বলতে কি বোঝায়, তাই না? এরপরে যদি বলি আরো, এরপরে হচ্ছে স্যার একটা উপযুক্ত ভিত্তির প্রয়োজনীয়তা, একটা উপযুক্ত ভিত্তি নির্মাণের ক্ষেত্রে আমাদের কি কি বিষয় প্রয়োজন হতে পারে, সেই সকল বিষয়, অর্থাৎ এই শর্তগুলো থাকে আমাদের। তারপরে যদি বলি স্যার যে ভিত্তির অর্থাৎ ফাউন্ডেশনের যে ক্লাসিফিকেশন, সেই ক্লাসিফিকেশনটা কিন্তু আমাদের জন্য জরুরি, অর্থাৎ এই প্রশ্নটা কিন্তু আমাদের অতি সংক্ষিপ্তে পরীক্ষায় চলে আসতে পারে। ঠিক আছে, তো আমরা আজকের ক্লাসটা খুব ভালো করে আলোচনা করতে যাচ্ছি, আপনারা সকলে জানেন। সো চলুন আমরা তাহলে আলোচনা করি, একদম ডিটেলসে আমরা আলোচনা করি। প্রথমত একটু যদি আমরা সুপার সাজেশনটা দেখে আসি, সুপার সাজেশন থেকে আমরা হচ্ছে যে কাজটা করব, জাস্ট প্রশ্নগুলো দেখব যে কোনগুলো পড়তে হবে না পড়তে হবে, দেন আমরা যাব কোথায় স্যার বলেন তো। দেন আমরা যাব হচ্ছে আমাদের বেসিক আলোচনার ক্ষেত্রে। তো প্রথমত স্যার একটু সুপার সাজেশন ভিত্তিক আলোচনায় যাই আমরা। প্রথমে এখানে একটা কোশ্চেন দেখতে পাচ্ছেন আপনারা, প্রথম এখানে একটা কোশ্চেন দেখতে পাচ্ছেন যে এই যে যে প্রথম কোশ্চেনটা, ভিত্তি বা ফাউন্ডেশন বলতে কি বোঝায়, ভিত্তির কাজ কি, গভীর ফাউন্ডেশন বলতে আমরা আসলে কি বুঝি। ঠিক আছে, আচ্ছা এটা মনে হয় তো ভালো করে দেখা যায় না, জাস্ট কোশ্চেনটা দেখেন, আমরা পরে আলোচনা করতেছি। তারপর হচ্ছে বৃত্তির বসন বলতে কি বোঝায়, অর্থাৎ বৃত্তির যে সেটেলমেন্টটা আছে, আপনি যখন কোনো একটা কাঠামোর উপর একটা লোড দিবেন, সেই লোড দেওয়ার ফলে ওইখানের যে বেসটা আছে সেটা যতটুকু ডেবে যাবে, যতটুকু সেটেলমেন্ট হবে, সেটাকে, ঠিক আছে, মাটির সংকোচনে যে বৃত্তি খাড়া হয়ে নিচের দিকে ডেবে যায়, এই ডেবে যাওয়াটাকে আমরা কি বলি, মাটির বসন বলি বা সেটেলমেন্ট বলতে পারি। ঠিক আছে, এরপর হচ্ছে ম্যাট বা র্যাফট ভিত্তি বলতে আমরা কি বুঝি, এই প্রশ্নগুলো। এখন আসলে আমরা সরাসরি যে একটু রচনামূলক কোশ্চেনে চলে যাই। আমাদের রচনামূলক কোশ্চেন, আপনারা সাজেশনটা দেখতে পাচ্ছেন, সাজেশনটা কত ইউনিক, অর্থাৎ প্রত্যেকটা বিষয় আপনি যাতে বুঝে বা নিজেই পড়তে পারেন সেই জন্য এ টু জেড চিত্র সহকারে সকল কিছু এখানে কিন্তু আলোচনা করা আছে। আর এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন বলি আমি স্যার, এই যে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আপনারা দেখতে পাচ্ছেন, বৃত্তি ডেবে যাওয়ার বা বৃত্তি বসে যাওয়ার কারণগুলা কি কি, বৃত্তি ডেবে যাওয়ার বা বসে যাওয়ার কারণগুলা কি কি, এটা স্যার পড়ে যাবেন, এটা অবশ্যই আপনার অতি সংক্ষিপ্ত প্রশ্নে আসবেই। কোন একটা বৃত্তি বসে যাওয়ার কারণগুলা কি কি, কোন একটা বৃত্তি বসে যাওয়ার বা ডেবে যাওয়ার কারণগুলা কি কি, এই প্রশ্নটা পরীক্ষায় থাকবেই স্যার। কি কি কারণে একটা বৃত্তি ডেবে যেতে পারে। ঠিক আছে, যদি আপনার ডিজাইন লোডের চাইতে অতিরিক্ত লোড কাঠামোতে আরোপ করা হয়, বৃত্তির অতি নিকটে যদি কোনো একটা খাল বা ড্রেনেজ খনন করা হয়, ভূগর্ভস্থ যে পানির লেয়ারটা আছে সেটা যদি নিচে নেমে যায়, ঠিক আছে, তারপর হচ্ছে ভূমিকম্প যান্ত্রিক কম্পনের কারণে মাটির কণা যখন স্থানচ্যুতি ঘটবে তখন বৃত্তিটা ডেবে যেতে পারে। তারপর হচ্ছে বৃত্তির নিচের মাটি যে উপযুক্ত কম্প্যাকশন না হলে, অর্থাৎ আপনি সয়েলটা যদি কম্প্যাক্ট না করে সেখানে যদি আপনি ফাউন্ডেশন তৈরি করেন, তাহলে অবশ্যই সেই বৃত্তিটা ডেবে যাবে। তারপর হচ্ছে স্যার মাটির স্তরে সংকোচনশীল যে কাদামাটি গুলা থাকে, ঠিক আছে, এই কাদামাটি থাকলে আপনার বৃত্তিটা ডেবে যেতে পারে। এই প্রশ্নটা স্যার 100% পরীক্ষা আসবে। ঠিক আছে, এই কোশ্চেনটা পরীক্ষার মধ্যে আমাদের 100% আসবে। যে কোনো একটা বৃত্তি ডেবে যাওয়ার কারণগুলা কি কি, কোন একটা বৃত্তি ডেবে যাওয়ার কারণগুলা কি কি, ঠিক আছে। স্যার এই যে আরেকটা সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের আছে,
এই প্রশ্নটা হচ্ছে বৃত্তি ডিজাইনের জন্য প্রয়োজনীয় লোডগুলা কি কি, অর্থাৎ আপনি যখন একটা বৃত্তি ডিজাইন করবেন, একটা বৃত্তি যখন আপনি ডিজাইন করবেন, সেই বৃত্তিটা ডিজাইন কালে আপনি কি কি লোড বিবেচনা করবেন, বৃত্তি ডিজাইন কালে কি কি লোড বিবেচনা করা হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ডেড লোড, লাইভ লোড, তারপর হচ্ছে উইন্ড লোড এবং হচ্ছে স্নো লোড, তারপর হচ্ছে মাটির যে পার্শ্ব চাপ আছে সেটা অবশ্যই বিবেচনা করতে হবে, ওয়াটার প্রেসার এবং ভূকম্পন বল এবং হচ্ছে প্রভাব বল এবং কম্পনজনিত লোড। তার মানে একজন ইঞ্জিনিয়ার যখন কোন একটা ফাউন্ডেশন ডিজাইন করবে, সে ডিজাইন করার সময় তাকে অবশ্যই স্যার এই লোডগুলা বিবেচনায় আনতে হবে। এই লোডগুলো অবশ্যই কি করতে হবে স্যার, তার অবশ্যই বিবেচনায় আনতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই প্রশ্নটা অবশ্যই পড়বেন যে বৃত্তি ডিজাইনের জন্য প্রয়োজনীয় লোডগুলা কি কি। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন স্যার, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা আমাদের পরীক্ষায় থাকতে পারে। এরপরে যদি বলি স্যার, এরপরে আমরা রচনামূলকে চলে যাচ্ছি। রচনামূলক স্যার এটা অবশ্যই পড়বেন, একটা অগভীর এবং গভীর ফাউন্ডেশন, ডিপ এবং স্যালো ফাউন্ডেশনের মধ্যে পার্থক্য, ডিপ এবং স্যালো ফাউন্ডেশনের মধ্যে পার্থক্য স্যার। ঠিক আছে, এটা অবশ্যই আমাদের পড়তে হবে। এখন আসেন রচনামূলক প্রশ্ন স্যার। এই রচনামূলক প্রশ্নটা, এটা ধরেন 100% না হইলেও 99% সম্ভাবনা আছেই যে আসবে, এখানে লেখাই আছে স্যার এটা আসবে। ওকে, এটা প্রতিবারই পরীক্ষা আসে, গতবারও এটা কিন্তু পরীক্ষা আসছিল যে একজন প্রকৌশলীকে ভিত্তির যে গভীরতাটা আছে, ফাউন্ডেশনের যে ডেপথ, এটা নির্ধারণ করার ক্ষেত্রে কি কি বিষয়ের উপর নজর দেওয়া প্রয়োজন, কি কি বিষয়ের উপরে নজর দেওয়া প্রয়োজন। একজন প্রকৌশলী হিসাবে, আপনি একজন প্রকৌশলী হচ্ছেন, সো প্রকৌশলী হিসাবে একটা ডিপ ফাউন্ডেশনের ক্ষেত্রে আপনার কি কি বিষয় নজর দেওয়া প্রয়োজন। ঠিক আছে, সো চলেন আমরা একটু দেখি কি কি বিষয় আছে। প্রথম হচ্ছে মাটির ভারবহন ক্ষমতা। আপনি যেখানে ভিত্তিটা স্থাপন করবেন, সেই ভিত্তির যে ভারবহন ক্ষমতাটা, মাটির বেয়ারিং ক্যাপাসিটিটা কত, সেটা অবশ্যই আপনাকে নজর নিতে হবে। ঠিক আছে, এরপরে যদি বলি স্যার টপ সয়েল এবং হচ্ছে ফ্রস্ট লাইন। ঠিক আছে, টপ সয়েল তো আমরা বুঝি, মাটির উপরে যে আগলা লেয়ারটা থাকে, তাই না, সয়েলের যে লেয়ারটা, ওটাকে আমরা টপ সয়েল বলি। তারপরেরটা হচ্ছে সাব সয়েল, তাই না। সো সেই টপ সয়েলটা আপনাকে দেখতে হবে। ওকে, এরপর হচ্ছে মাটির আয়তন পরিবর্তন। মাটির আয়তন পরিবর্তনটা অবশ্যই আপনাকে বিবেচনা আনতে হবে, কেননা যদি আপনি কোথাও স্যান্ডি সয়েল দেখেন, সেই স্যান্ডি সয়েল যখন পানির সংস্পর্শে আসবে তখন কিন্তু তার আয়তনটা বেড়ে যাবে, তাই না। আর কাদা মাটি যদি থাকে তাহলে সেটা শুকনো অবস্থায় কিন্তু সংকুচিত হয়ে যাবে। তারপর হচ্ছে ভূগর্ভস্থ যে পানির লেয়ারটা আছে, ওয়াটার লেভেল, অবশ্যই এটা বিবেচনা আনতে হবে। পার্শ্ববর্তী কাঠামো এবং সীমানা, বসনের পরিমাণ, স্কাউরিং এবং ভূমি ক্ষয়, তারপর হচ্ছে ব্যয় এবং নির্মাণ সুবিধা। এই যে যে আপনারা কয়েকটা ট্রাম দেখতে পাচ্ছেন, এই কয়েকটা যদি আমরা পয়েন্ট লিখে একটু ব্যাখ্যা করে দিয়ে আসি, তাহলে কিন্তু আমরা ফুল নাম্বারটা পাবো। সো রচনামূলকের ক্ষেত্রে যখন আমাদের থিওরিটিক্যাল কোশ্চেন গুলো থাকবে পরীক্ষায়, থিওরিটিক্যাল কোশ্চেনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই পয়েন্ট আকারে যদি আপনি লিখেন, পয়েন্ট আকারে লিখলে আপনি সবচেয়ে ভালো মার্কস পাবেন। সো যখন আমাদের পরীক্ষা আসবে যে একজন প্রকৌশলীকে ভিত্তির গভীরতা নির্ণয়ের ক্ষেত্রে কি কি বিষয় প্রয়োজন, দেওয়া প্রয়োজন বা উচিত, তখন আমরা কি করব, জাস্ট কয়েকটা পয়েন্ট, এই পয়েন্ট গুলা নোট ডাউন করে চলে আসবো এবং পাশাপাশি একটু ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করবো, পাশাপাশি আমরা একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। এখন বিষয়টা হচ্ছে স্যার, আমরা তো এইগুলো নিজের মানে আপনি চিন্তা করেন, জাস্ট একজন প্রকৌশলীকে ভিত্তির গভীরতা নির্ণয়ের কি কি বিষয় মানে প্রয়োজন পড়ে, সেটা তো একদম সিম্পল একটা বিষয়, এটা আমরা কিন্তু মানে প্রশ্নটা আসলেই মনে হয়ে যায় আনসারটা, তাই না, এরকম লেভেলের একটা কোয়েশ্চেন। এরপরে যদি বলি স্যার আরেকটা রচনামূলক দেখবো আমরা, আরেকটা রচনামূলক স্যার, এটা মাত্র পড়ে আসছি, ভিত্তি ডিজাইনে কি কি লোড বিবেচনা করতে হয়। ঠিক আছে, ওই একটা রচনামূলক বললাম, আর স্যার এই একটা রচনামূলক, যে ভিত্তি নির্বাচনে পর্যায়ক্রমিক ভাবে যে ধাপগুলো সম্পাদন করতে হবে তা বর্ণনা করো। আপনি কোথাও একটা ফাউন্ডেশন নির্মাণ করবেন, সেই ফাউন্ডেশনটা নির্মাণকালে আপনার কি কি স্টেপ ফলো করতে হবে, কি কি স্টেপ আপনাকে ফলো করতে হবে, কি কি স্টেপ আছে স্যার। প্রথম হচ্ছে আপনি সাইট ইনভেস্টিগেশন করবেন, মানে প্রথমত আপনাকে যায়া সাইটটাকে ইনভেস্টিগেশন করতে হবে, তাই না, তদন্ত করতে হবে যেখানে কি আছে না আছে, এই বিষয়টা সাইট ভিজিট করতে হবে প্রথমত। তো সাইট আপনি ভিজিট করার পরে অবশ্যই সেখানকার যে মাটির পরীক্ষা, সয়েল টেস্ট, যে কোনো ফাউন্ডেশন তৈরি করার আগে অবশ্যই আপনাকে সয়েল টেস্ট করতে হবে, কারণ সয়েল টেস্ট করা ছাড়া আপনি ওই মাটির
প্রকৃতি কেমন, আচার আচরণ, এগুলো জানতে পারবেন না। তার মানে আপনাকে অবশ্যই ইনভেস্টিগেশনের পরেই সয়েল টেস্টটা করতে হবে। সয়েল টেস্টের মাধ্যমে আপনি মাটির বেয়ারিং ক্যাপাসিটি এবং হচ্ছে কতটুকু ফাউন্ডেশন করতে হবে, কতটুকু গভীর থেকে ফাউন্ডেশন করতে হবে, এটা আপনি কিন্তু জানবেন। তারপরে যে লোড ক্যালকুলেশন করবেন, টোটাল সেখানে কতটুকু লোড হইতে পারে আপনার, সেই লোডের উপর বেস করে কিন্তু আপনি ডিজাইনটা নির্মাণ করবেন, তাই না? তারপর হচ্ছে ভিত্তির ধরন নির্বাচন, আপনি কোন ধরনের ভিত্তি সেখানে স্থাপন করতে চাচ্ছেন। তারপর হচ্ছে গভীরতা ও আকার নির্ধারণ, বসন যাচাই এবং হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইন ও ব্যয় বিশ্লেষণ, কস্ট অ্যানালাইসিস। এই যে যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন, এই পয়েন্টগুলো হচ্ছে আমাদের যখন আমরা কোথাও একটা ফাউন্ডেশন নির্মাণ করতে চাই, এই ধাপগুলো আমাদেরকে ফলো করতে হবে। তাহলে এই যে স্যার আমরা দুইটা রচনামূলক বললাম, আমি বলে দিলাম স্যার দুইটা রচনামূলক থেকে একটা আসবেই, আর সংক্ষিপ্ত মানে তিনটা বলছি, তিনটা থেকে আপনি সংক্ষিপ্ত একটা পেয়ে যাবেন। কথা ক্লিয়ার? তাহলে প্রথম অধ্যায় আশা করি শেষ। প্রথম অধ্যায় থেকে এই দুইটা রচনামূলক আর একটা কি দিলাম স্যার, দুইটা তিনটা সংক্ষিপ্ত দিলাম, এইগুলো পড়লেই আশা করি কমপ্লিট। এরপরে চলেন স্যার, এরপরে আমরা যদি দ্বিতীয় অধ্যায়ে চলে যাই, আমরা যদি একটু দ্বিতীয় অধ্যায়ে চলে যাই, হ্যাঁ দ্বিতীয় অধ্যায়। আচ্ছা, দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে আমরা সরাসরি অতি সংক্ষিপ্তে যাব, সংক্ষিপ্তর ক্ষেত্রে যাব না। স্যার এই যে একটা কোশ্চেন, কিছু পড়েন আর না পড়েন, হ্যাঁ কিছু পড়েন আর না পড়েন, এই প্রশ্নটা অবশ্যই পড়বেন। সয়েল সিমেন্ট দৃঢ়করণের ধাপগুলো ধারাবাহিকভাবে লিখো। আমি পরে বুঝাই দিব, কোনো সমস্যা নাই, ঠিক আছে? জাস্ট প্রশ্নগুলো দেখেন, যে একটা হচ্ছে সয়েল সিমেন্টেশন, সয়েল সিমেন্টেশনের ক্ষেত্রে যে ধাপগুলো আছে, এটা আমি কোশ্চেনের আনসারগুলো একটু পরে বলতেছি, এই ধাপগুলো একটা জাস্ট দেখে রাখেন, আমি পরে আনসার আপনাদেরকে বলে দিচ্ছি। স্যান্ড পাইলের যে চিত্র, এটা তো আমরা সবাই জানি, স্যান্ড পাইলের চিত্রটা অঙ্কন করে নেবেন। রচনামূলকের ক্ষেত্রে আমরা এটা অলরেডি পড়ে আসছি, এটি এখান থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এখন আমি সরাসরি আপনাদের এই কোশ্চেনটার আনসারটা দিয়ে দিই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সয়েল সিমেন্টেশনের যে প্রক্রিয়াটা আছে, সয়েল সিমেন্টেশন। সো এই সয়েল সিমেন্টেশন প্রক্রিয়া নিয়ে যদি একটু কথা বলতে চাই আপনাদের সাথে, সয়েল সিমেন্টেশন, সয়েল সিমেন্টেশনটা কেমনে তৈরি করা হয় বা কি কি ধাপ আছে স্যার? এখানে 7টার মতো ধাপ আছে, আপনাকে 7টা ধাপ ফলো করতে হবে। সয়েল সিমেন্ট স্টেবিলাইজেশন, সয়েল সিমেন্ট স্টেবিলাইজেশন প্রক্রিয়া। আচ্ছা, যখন কোন একটা সয়েল নরম থাকে, তখন আমরা সেই সয়েলটাকে কম্প্যাক্ট করতে বা সেই সয়েলের ভারবহন ক্যাপাসিটিটা বাড়ানোর জন্য আমরা কি করি স্যার, সেখানে সয়েল সিমেন্টেশন করে থাকি। সো সিমেন্টেশন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে যার মাধ্যমে আমরা সয়েলটা কি করতে পারি, কম্প্যাকশন করতে পারি, শক্ত করতে পারি, দৃঢ় করতে পারি, বেয়ারিং ক্যাপাসিটিটা বাড়াইতে পারি, ঠিক আছে? সয়েল সিমেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে আপনি কি করতে পারবেন, বেয়ারিং ক্যাপাসিটিটা বাড়াতে পারবেন। কথা ক্লিয়ার? এখন এই সিমেন্টেশন প্রক্রিয়াটা অনেক ধরনের হইতে পারে, বায়ো সিমেন্টেশন প্রক্রিয়া আছে, অনেক সময় নানা ধরনের ব্যাকটেরিয়া ব্যবহার করে, বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম ব্যবহার করে সয়েল সিমেন্টেশন করা যায়, ঠিক আছে? আবার সরাসরি সিমেন্টিক ম্যাটেরিয়ালের সাহায্যেও সয়েল সিমেন্টেশন করা যায়। সো তাহলে আমরা একটু সয়েল সিমেন্টেশন প্রসেসটা দেখে আসি। প্রথম যে প্রক্রিয়াটা, প্রথম আপনাকে কি করতে হবে স্যার, প্রথম আপনাকে মাটি প্রস্তুত করতে হবে স্যার। প্রথমত মাটি প্রস্তুত করতে হবে, দেন হচ্ছে সিমেন্ট ছড়াইতে হবে, তারপর হচ্ছে আপনাকে এই যে দেখেন, মাটিটাকে যখন প্রস্তুত করে ফেলবেন, মাটি প্রস্তুত করার পরে সেটার সাথে সিমেন্ট এর একটা মিক্সচার তৈরি করবেন। সিমেন্ট সেটাই, তারপর মাটির সাথে সিমেন্টটাকে ভালো করে মিক্সচার করতে হবে, মিশ্রণ করতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে স্যার পানি প্রয়োগ করতে হবে, ঠিক আছে? তারপর আমরা কি করব, ওই যে যে মিশ্রণটা আছে সেই মিশ্রণের উপর আমরা পানি প্রয়োগ করব। কথা ক্লিয়ার? স্যার আমরা যাচ্ছি ধীরে ধীরে, তো ইনশাল্লাহ আমরা সকল ম্যাথই দেখবো ইনশাল্লাহ। তারপরে স্যার ভেজা মিশ্রণ, পানি দেওয়ার পরে আবার আবার ভালো করে মিশ্রণ করবেন, তারপর সয়েলটাকে কম্প্যাক্ট করবেন, ঠিক আছে? এন্ড লাস্ট হচ্ছে কিউরিং করতে হবে। কিউরিং মানে আমরা সবাই বুঝি, যখন আমাদের কম্প্যাকশন শেষ হবে তখন সেটা আমরা পানি দিয়ে ভিজায় রাখবো। তো এই যে পানি দেওয়ার ভিজায় রাখার যে প্রসেস, সেটাকে আমরা কি বলি, কিউরিং বলে থাকি। তো এই হচ্ছে আমাদের 7টা স্টেপ, এই 7টা স্টেপের মাধ্যমে আমরা কি করতে পারি, সয়েল সিমেন্টেশন করতে পারি। এরপরে চলেন, এরপরে আসেন মাটির ভার বহন ক্ষমতা। এখান থেকে আসলে আমাদের ম্যাথমেটিক্যাল টার্মগুলো শুরু। সো আমরা এখান থেকে ম্যাথমেটিক্যাল টার্মগুলো অবশ্যই দেখবো। মাটির ভার বহন ক্ষমতা, এটা হচ্ছে চরম ভার বহন ক্ষমতা। দুইটা সংজ্ঞা পড়বেন, আশা করি এই দুইটা সংজ্ঞা থেকে, এই দুইটা ডেফিনেশন থেকে যে কোনো একটা ডেফিনেশন হয়তো বা অতি সংক্ষিপ্ত প্রশ্নে আপনার পরীক্ষায় আসতে পারে।
অতি সংক্ষিপ্ত প্রশ্ন আপনার পরীক্ষায় থাকতে পারে যে মাটির ভার বহন ক্ষমতা কাকে বলে, অথবা হচ্ছে স্যার চরম ভার বহন ক্ষমতা কাকে বলে। ভার বহন ক্ষমতা অথবা হচ্ছে চরম ভার বহন ক্ষমতাটা কাকে বলে, এইটা আপনার পরীক্ষায় থাকতে পারে। ঠিক আছে, তো দেখেন এখন প্রথমত হচ্ছে ভার বহন ক্ষমতা কাঠামোর লোডের কারণে মাটির নিজস্ব অবস্থান থেকে সরে না গিয়ে, শেয়ার না হয়ে যতটুকু লোড সে নিরাপদে বহন করতে পারে সেটা হচ্ছে মাটির ভার বহন ক্ষমতা। মানে টোটালি আপনি একটা সয়েলের উপরে লোড প্রয়োগ করলেন, সেই লোড প্রয়োগ করার ফলে মাটির অবস্থানের কোনো পরিবর্তন হইল না। তো এইভাবে নিরাপদে কোনো একটা সয়েল যতটুকু লোড বহন করতে পারে সেটাই হচ্ছে মাটির বেয়ারিং ক্যাপাসিটি বা ভার বহন ক্ষমতা। আর চরম ভার বহন ক্ষমতা কি স্যার? চরম ভার বহন ক্ষমতা হচ্ছে যতটুকু লোড প্রয়োগ করলে, সর্বোচ্চ যে পরিমাণ লোড প্রয়োগ করলে মাটিতে ফাটল সৃষ্টি হইতে পারে, শেয়ার ফেইলিওর হইতে পারে। ঠিক আছে, শেয়ার ফেইলিওর হইতে পারে, যে মাটিতে এই যে শেয়ার ফেইলিওর বা ফাটল দ্বারা শুরু হয় তাকে মাটির আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি বলা হয় বা চরম ভার বহন ক্ষমতা বলা হয়। ভেরি মাচ ইম্পর্টেন্ট, সো এটা পরীক্ষায় থাকতে পারে। এরপরে চলেন, মাটির ভার বহন ক্ষমতা কি কি বিষয়ের উপর নির্ভর করে স্যার? এইখান থেকে আপনি পরীক্ষার মধ্যে আরেকটা কোশ্চেন পাইতে পারেন যে মাটির ভার বহন ক্ষমতা কি কি বিষয়ের উপর নির্ভরশীল। এটা আপনার সংক্ষিপ্ত প্রশ্নে পরীক্ষায় থাকতে পারে। ঠিক আছে, মাটির ভার বহন ক্ষমতা কি কি বিষয়ের উপর নির্ভরশীল, মাটির ভার বহন ক্ষমতা কি কি বিষয়ের উপরে নির্ভরশীল। দেখেন, প্রথমত অবশ্যই মাটির যে গুণাগুণ আছে, সেই তার যে প্রপার্টিজ আছে, সয়েল প্রপার্টিজ, এটার উপর ডিপেন্ড করে। এন্ড দেন হচ্ছে তার যে বেডরক এর গভীরতা। কারণ আপনি যখন কোনো একটা ফাউন্ডেশন স্থাপন করেন, সেই ফাউন্ডেশনটা যদি অবশ্যই একটা মানে বেডরকের উপর স্থাপন করা যায়, তাহলে কিন্তু বেয়ারিং ক্যাপাসিটি তার মানে ওই লোড ক্যাপাসিটি অনেক বেড়ে যায়, তাই না? তারপরে হচ্ছে স্যার পানির লেভেল, ওয়াটার লেভেলের অবস্থানের উপর নির্ভর করে, ওয়াটার লেভেলের উপরে, কারণ ওয়াটার লেভেলটা বেয়ারিং ক্যাপাসিটির উপরে একটা মানে মারাত্মক প্রভাব ফেলে। তারপর হচ্ছে সেটেলমেন্ট, মাটি কতটুকু ডেবে যাবে এটার উপর বেস করে। তারপর হচ্ছে মাটির যে ফিজিক্যাল প্রপার্টিজ আছে, এই ফিজিক্যাল প্রপার্টিজ এর উপর ভিত্তি করে। ঠিক আছে, তারপর হচ্ছে ভিত্তির যে প্রকারভেদ গুলো আছে, সেই ভিত্তির বাহ্যিক গঠনের উপরে কি কি ভিত্তি হইতে পারে, ভিত্তি কোন প্রকারের হইতে পারে, ভিত্তির আকার আকৃতি, ভিত্তির গভীরতা এবং কাঠামোর দৃঢ়তা, এই সকল বিষয়ের উপর বেসিক্যালি আমাদের যে বেয়ারিং ক্যাপাসিটিটা আছে সেটা নির্ভর করে। তো এখান থেকে আপনি একটা সংক্ষিপ্ত পাইতে পারেন যে বেয়ারিং ক্যাপাসিটিটা কি কি বিষয়ের উপর নির্ভরশীল। সেই কোশ্চেনটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। এরপরে স্যার এখানে কিছু সংজ্ঞা আছে, সংজ্ঞাগুলো চাইলে পড়তে পারেন। প্রকৃত চাপের তীব্রতা কি, মোট চাপের তীব্রতা কত। ঠিক আছে, তারপরে হচ্ছে নিরাপদ ভার বহন ক্ষমতা পড়লাম আমরা। তারপর হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি কি, এই বিষয়গুলা এগুলা স্যার এটা আপনাদের বইয়ের একটা স্লাইড, যে এখানে সকল তথ্যগুলো দেওয়া ছিল, যে কোন মাটির বেয়ারিং ক্যাপাসিটিটা কত সেটা দেওয়া আছে। সো এটা আপনারা চাইলে বই থেকে দেখে নিতে পারেন। এটা জানার একটা বিষয়, আপনি যখন ফিল্ড লেভেলে কাজ করবেন তখন এটা আপনার জানা দরকার। এই যে স্যার, এটা আপনি অতি সংক্ষিপ্ততে একটা প্রশ্ন পাইতে পারেন এখান থেকে, অতি সংক্ষিপ্ততে একটা প্রশ্ন এখান থেকে পাইতে পারেন। ঠিক আছে, যে এই যে বন টারজাগি মাটির ভার বহন ক্ষমতা নির্ণয়ের জন্য তিনটা বিশেষ ধ্রুবক বা ফ্যাক্টর ব্যবহার করছে। আপনি যখনই এদের কোনো অঙ্ক করতে যাবেন, আপনাকে দেখবেন এই তিনটা ফ্যাক্টর দেওয়া থাকবে। সেই তিনটা ফ্যাক্টরটা ব্যবহার করে আপনাকে ম্যাথ করতে হবে। তার জন্য আমাদেরকে প্রথমত এই তিনটা ফ্যাক্টর একটু জানতে হবে স্যার। আর এই ফ্যাক্টর গুলা অবভিয়াসলি যে ফ্রিকশন অ্যাঙ্গেলটা আছে, ঘর্ষণ কোণ আছে, সেই ঘর্ষণ কোণের উপর নির্ভর করে, ঘর্ষণ কোণের উপরে এই তিনটা ফ্যাক্টর নির্ভর করে স্যার। ঠিক আছে, একটা হচ্ছে এনসি, এন কিউ, এন গামা। এনসি হচ্ছে স্যার কোহেশন ফ্যাক্টর, এন কিউ হচ্ছে সারচার্জ ফ্যাক্টর, আর এন গামাটা হচ্ছে মাটির নিজস্ব ওজনের ফ্যাক্টর। তাহলে এই যে টারজাগি তিনটা ফ্যাক্টর ব্যবহার করছে, এই তিনটা ফ্যাক্টর হচ্ছে এটা, এই তিনটা দেখবেন ভ্যালু দেওয়া থাকে। আমরা অঙ্ক সমাধান করব তখন আপনারা দেখতে পারবেন যে সেই তিনটা ফ্যাক্টর কত ব্যবহার। আচ্ছা, এখন হচ্ছে স্যার মোস্ট ইম্পর্টেন্ট, এখানে তিনটা সূত্র হয়তো একসাথে দেওয়া ছিল, একসাথে দেওয়া থাকলে আমি বলে দিই। টারজাগির যে ভার বহন ক্ষমতার সূত্রগুলা, সেই ভার বহন ক্ষমতার সূত্রগুলা আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি, কোন একটা সয়েলের আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি আপনি বের করতে পারবেন এই তিনটা সূত্রের সাহায্যে। তবে এখানে সূত্রগুলোর মধ্যে একটু পার্থক্য আছে। এই সূত্রগুলো আলাদা আলাদা কেন হয়েছে জানেন স্যার? টোটালি আপনার যে ফুটিং আছে এটার উপর ডিপেন্ড করে, সেটার আকৃতি কেমন সেটার উপর বেস করে এক এক ক্ষেত্রে আমাদের এক এক সূত্র ব্যবহার করা হয়। যদি আমাদের ফুটিংটা বর্গাকার হয়ে থাকে, বর্গাকার ফুটিং এর জন্য আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি বের করার সূত্র হচ্ছে স্যার এইটা। আর যদি আমাদের স্ট্রিপ বা কন্টিনিউয়াস ফুটিং হয়ে থাকে,
কন্টিনিউয়াস ফুটিং এর ক্ষেত্রে স্যার সূত্র ওই যে উপরেরটা। আর যদি স্যার রাউন্ড ফুটিং হয়ে থাকে, সার্কুলার ফুটিং হয়ে থাকে, সার্কুলার ফুটিং এর ক্ষেত্রে স্যার সূত্র হচ্ছে এটা। দয়া করে স্যার এটা মুখস্থ করা স্যার কোনো ওয়ে নাই, হ্যাঁ। সো এটা মুখস্থ করা স্যার আমাদের দ্বিতীয় কোনো ওয়ে কিন্তু নাই। আচ্ছা, এরপরে স্যার এই যে প্লেট লোড টেস্টের সীমাবদ্ধতা, কিছু পড়ে না পড়েন এটা পড়ে যাবেন, এটা সংক্ষিপ্ত আসবে। প্লেট লোড টেস্টের সীমাবদ্ধতা গুলা কি কি? প্লেট লোড টেস্ট আমাদের পড়তে হবে, এটা আপনারা ছোটবেলা থেকে পড়ে আসতেছেন। সো প্লেট লোড টেস্ট নিয়ে নতুন করে আর বলার কিছু নাই, আপনারা প্লেট লোড টেস্ট পারেন, তাই না? সো এখন এই প্লেট লোড টেস্টের ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা গুলা কি কি? ঠিক আছে, কি কি সীমাবদ্ধতা আছে? প্রথম হচ্ছে স্যার আকারগত একটা প্রভাব আছে প্লেট লোড টেস্টের ক্ষেত্রে। তারপর হচ্ছে গভীরতার একটা প্রভাব আছে, সময়ের সীমাবদ্ধতা, মাটির স্তর এবং হচ্ছে ওয়াটার টেবিল। তো প্রথমত আকারগত প্রভাবটা কি স্যার? পরীক্ষায় প্লেটের আকার প্রকৃত ফুটিং এর তুলনায় অনেক ছোট হয়, ফলাফল সব সময় সঠিক হয় না। ঠিক আছে, দেখেন আমাদের যে প্লেটটা স্যার, আমরা তো হচ্ছে অল্প একটা নির্দিষ্ট স্থানে বা নির্দিষ্ট একটা পয়েন্টে লোডটা টেস্ট করি। এখন সমস্ত জায়গায় ওই মানে আপনি যে জায়গায় টেস্ট করতেছেন ওইটুকুর তুলনায় মানে ওইখানে যে সয়েলটা আছে এটা কি পুরো জায়গায় সুষম আছে? সুষম নাও থাকতে পারে, তাই না স্যার? তাহলে প্লেটের আকারটা সমস্ত এরিয়ার তুলনায় খুবই ছোট হয় বিধায় আমাদের অরিজিনাল রেজাল্ট বা ফলাফলটা আমরা পেতে নাও পারি। তারপর হচ্ছে গভীরতার প্রভাব। দেখেন প্লেট লোড টেস্ট মাটির খুব গভীর স্তর পর্যন্ত প্রভাব ফেলতে পারে না, তাই মাটির গভীর ক্ষেত্রে মানে গভীর ফাউন্ডেশনের ক্ষেত্রে বা গভীর স্তরের ক্ষেত্রে আপনি সঠিক তথ্যটা জানতে পারবেন না। তারপর হচ্ছে সময়ের সীমাবদ্ধতা, এটা একটা স্বল্প মেয়াদী পরিকল্পনা, তাই দীর্ঘমেয়াদী সেটেলমেন্ট সম্পর্কে আপনি অরিজিনাল আইডিয়াটা পাবেন না। এরপরে যদি বলি স্যার মাটির স্তর, মাটির নিচে কোনো দুর্বল স্তর থাকলে, দুর্বল স্তর যদি থাকে তাহলে প্লেট লোড টেস্টে অনেক সময় তা শনাক্তকরণ করতে ব্যর্থ হয়ে যায়। মাটির গভীরে যদি কোনো একটা দুর্বল স্তর থাকে তাহলে প্লেট লোড টেস্টের মাধ্যমে সেটার আসলে অরিজিনাল ফলাফলটা জানা যায় না। এরপর হচ্ছে স্যার ওয়াটার লেভেল। ঠিক আছে, এই ওয়াটার লেভেলের পরিবর্তনের ফলে পরীক্ষার ফলাফলটাও চেঞ্জ হইতে পারে। সেই হচ্ছে স্যার আমাদের প্লেট লোড টেস্টের সীমাবদ্ধতা। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট আপনার পরীক্ষার জন্য। এখানে একটা প্লেট লোড টেস্ট আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এখানে একটা প্লেট লোড টেস্টের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। সো এই চিত্রটা আমরা সবাই দেখি যখনই কোথাও হচ্ছে স্যার নতুন একটা ফাউন্ডেশন তৈরি করা হয়, সেই ফাউন্ডেশনটা তৈরি করার সময় আপনারা এরকম একটা প্লেট লোড টেস্ট দেখতে পারেন, তাই না? মানে একটা প্লেটের উপরে অনেকগুলো লোড দেওয়া হয়, অনেকগুলো বালুর বস্তা দেওয়া হয়, সেই বস্তাগুলো একটা নির্দিষ্ট সময়ের জন্য সেখানে রেখে দেওয়া হয় এবং তারপরে কিন্তু সেখানে স্কেলের সাহায্যে পরিমাপ করা হয় যে সেই সয়েলটা কতটুকু ডেবে গেছে। ঠিক আছে, বা একটা নির্দিষ্ট পয়েন্টে সেই লোডটা কতটুকু ডেবে গেছে, তাই না? কতটুকু ডেবে গেছে সেই বিষয়টা এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্যান্ড ব্যাগ। এই যে স্যার আমাদের একটা প্লেট, এই প্লেটের উপরে একটা একাধিক আপনার কি রাখছেন, স্যান্ড ব্যাগ রাখছেন, বালির বস্তা রাখছেন। সেই বালির বস্তাগুলা কি করতেছে, একটা লোড প্রয়োগ করতেছে। এই লোড প্রয়োগ করার ফলে এখানে কতটুকু ডেবে যাচ্ছে আপনি সেটাই কিন্তু এখান থেকে বের করবেন। সেই পরীক্ষার মাধ্যমে আপনার মাটির কতটুকু ডেবে যায় সেই বিষয়টা কিন্তু প্লেট টু টেস্টের মাধ্যমে নির্ণয় করতে পারি। এটা আপনারা আগে পড়ছেন। আদর্শ পেনিট্রেশন টেস্ট স্যার, এটা বলতে হবে এসপিটি, আদর্শ পেনিট্রেশন টেস্ট। এটা আমি আশা করি নতুন করে বলার কিছু নাই, পরীক্ষার জন্য পড়ে যান, যেহেতু আছে পরীক্ষা আসতে পারে, একটা টেস্ট অবশ্যই থাকবে পরীক্ষায়। আমি বলে দিলাম স্যার, আপনাদের পরীক্ষার মধ্যে রচনামূলকের ক্ষেত্রে একটা টেস্ট পাবেনই আপনারা, হয়তো বা হচ্ছে স্যার প্লেট লোড টেস্ট, প্লেট লোড টেস্ট অথবা এই এসপিটি টেস্ট, স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট, এই দুটার মধ্যে যে কোনো একটা রিলেটেড প্রশ্ন আপনাদের থাকবেই। ঠিক আছে, ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে অবশ্যই এই দুইটার মধ্যে যে কোনো একটা কোশ্চেন থাকবে, এটা 100% শিওর। আমি বলে দিলাম স্যার, কিছু পড়ে না পড়েন এটা বলে যাবে। সো এসপিটি টেস্ট আপনারা আর আগে পড়ছেন, আমি একটু জাস্ট বলে দেই। দেখেন এটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট। পেনিট্রেশন কথা হচ্ছে আঘাত করা, তার মানে কোথাও আপনি একটা হামার দ্বারা আঘাত করবেন, সেই আঘাতের ফলে যতটুকু ডেবে যাবে আর কি, তাই না? সেই ডেবে যাওয়া বা আঘাত সংখ্যা দ্বারা আপনি ওই মাটির ক্যারেক্টারিস্টিক্সটা, বৈশিষ্ট্যটা কি এটা ব্যাখ্যা করবেন। এই টেস্টের নামই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট। সেখানে দেখতে পাচ্ছেন যে একটা ড্রিল রড আছে, ঠিক আছে? তো এই যে একটা রড, আমরা কি করতেছি স্যার, এই যে একটা হ্যামার, এই হ্যামারের একটা নির্দিষ্ট ওয়েট আছে। এই হ্যামারের কি আছে স্যার, একটা নির্দিষ্ট ওয়েট আছে। সেই ওয়েটটা হচ্ছে 63.5 কেজির একটা হ্যামার থাকে। সেই হ্যামারটাকে অবশ্যই আমরা হচ্ছে কত 760 মিলিমিটার অথবা 76 সেন্টিমিটার উচ্চতা থেকে ফেলে দেই। ঠিক আছে, উচ্চতা থেকে ফেলে দেই মানে আঘাত করি। আঘাত করার ফলে আমাদের
এই যে যে ড্রিল রডটা আছে এই রডটা কতটুকু ডেবে যায় সেটাই আমরা মেজার করি। তো এটা মনে করেন যে 6 ইঞ্চি ডেবে যেতে কতগুলো আঘাত লাগতেছে, সেটার উপর বেস করে আপনি ওই সয়েলের ক্যারেক্টারিস্টিকটা বলতে পারবেন। যদি আঘাত সংখ্যা বেশি লাগে কোনো একটা সয়েলের, ধরেন এখানে 6 ইঞ্চি ডেবে গেতে, ঠিক আছে, ধরেন আপনি 6 ইঞ্চি কোনো একটা সয়েলের ক্ষেত্রে ডেবে গেছে, তো এই 6 ইঞ্চি ডেবে যেতে ওই সয়েলের মধ্যে আঘাত দিতে হয়েছে আপনার 25টা, ঠিক আছে। আবার ধরেন পরবর্তীতে আপনি দেখলেন আবার 6 ইঞ্চির জন্য আঘাত লাগছে ধরেন 40টা, এরকম পেন্টেশন নাম্বার কতগুলো লাগছে 40টা, তাহলে এখানে কিন্তু আঘাত সংখ্যা কম লাগছে, আর এখানে কি করছে স্যার আঘাত সংখ্যা বেশি। তার মানে যেখানে আঘাত সংখ্যাটা বেশি লাগবে ওইখানের সয়েলটা হচ্ছে কি স্যার শক্ত, মানে ওইখানকার ওই সয়েলটার বেয়ারিং ক্যাপাসিটিটা বেশি। সো এই যে টেস্টটা এটা তো আপনারা আশা করি জানেন, আগেও পড়ছেন, সো নতুন করে আর বলার কিছু নাই, আপনারা একটু পড়ে যান মেথডটা কি কি ইনস্ট্রুমেন্ট লাগবে এই বিষয়টা। যে আপনারা যদি কেউ আমাদের সুপার শট নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ এসএমএস করতে পারেন, প্লে স্টোর থেকে আমাদের অ্যাপস থেকেও আপনি কিন্তু সুপার শট চাইলে কালেক্ট করতে পারেন। সেই মুহূর্তে দুর্দান্ত একটা অফার চলতেছে, আশা করি আপনি সেই অফারটা লুফে নেবেন। এই প্রমাণ না পড়লেও চলবে। এখন স্যার সরাসরি কিছু অঙ্ক করি। এই অঙ্কটা আপনাদের সরাসরি সরাসরি আমি বই থেকে তুলে দিয়েছি। এটা যদি একটু দেখেন 2007, 2019, 23 সালে পরীক্ষায় কিন্তু আসছে, ঠিক আছে। এই অঙ্কটা অনেকবার পরীক্ষা আসে। তো আমরা একটু এই অঙ্কটা সমাধান করি। এখানে যে সকল তথ্য দেওয়া আছে তথ্যগুলা যদি একটু জেনে নিই আমরা জাস্ট, তাহলে হয়ে গেছে। এই সকল অঙ্ক পানির মতো সহজ, এই সকল অঙ্ক পানির মতো সহজ। কেন বলতেছি স্যার, সকল তথ্য দেওয়া থাকে, জাস্ট 3টা সূত্র পড়বেন। ওই যে তারজাগির যে 3টা সূত্র আছে সেই 3টা সূত্র, বর্গাকার ফুটিং এর ক্ষেত্রে কোনটা, গোলাকার ফুটিং এর ক্ষেত্রে কোনটা, এটা জানলে আপনি অন্যগুলা পারবেন। কি কি বলছে স্যার একটু দেখেন, যে 2.5 মিটার আকারের স্যার এই যে বর্গাকার ফুটিং বলছে, তাহলে বর্গাকার ফুটিং এর ক্ষেত্রে আলটিমেট যে বেয়ারিং ক্যাপাসিটিটা আছে এটা বের করার একটা সূত্র আছে, কিউ ইউ বের করার সূত্র কিন্তু আমরা জানি, ঠিক আছে। গভীরতা, গভীরতা হচ্ছে স্যার কত, ডেপথ 2 মিটার, যেটাকে আমরা ডিএফ দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। তারপরে এখানে আর কি কি তথ্য দেওয়া আছে, এই যে দেখেন স্যার সি এর ভ্যালুটা দেওয়া আছে, সি এর ভ্যালু দেওয়া আছে, একক ওজন দেওয়া আছে 1800 কেজি পার মিটার কিউব, ফ্যাক্টর অফ সেফটি দেওয়া আছে স্যার 3, এনসি দেওয়া আছে 25.2, এন কিউ 12.80, এন গামা হচ্ছে 9.0। তার মানে সকল ভ্যালুটাই দেওয়া আছে। আপনি যদি শুধুমাত্র বর্গাকার ফুটিং এর ক্ষেত্রে আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি বের করার সূত্র জানেন তাহলে এর চেয়ে সহজ অঙ্ক কিছু হয়। জাস্ট কষ্ট করে একটা সূত্রটা মাথায় রাখবেন। কি কি সূত্র আছে একটু যদি বলি স্যার, সূত্রটা কি, যেমন আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি বের করার সূত্র হচ্ছে কিউ ইউ, বের করার সূত্র হচ্ছে স্যার আমাদের 1.3, 1.3, ঠিক আছে। আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি বের করার সূত্র হচ্ছে স্যার 1.3 সিএনসি প্লাস গামা ডিএফ এন কিউ প্লাস 0.4 গামা ভি এন, ঠিক আছে। এই হচ্ছে স্যার আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি বের করার সূত্র। হ্যাঁ অবশ্যই স্যার, জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং আপনারা প্লেট ফ্লু টেস্ট তারপর হচ্ছে এসপিটি পড়েছেন, সো সেরকমই আর কি, নতুন কিছু নাই, এটাই একই বিষয়। তাহলে এই যে স্যার আপনি সূত্রটা লিখলেন, এটা হচ্ছে বর্গাকার ফুটিং এর ক্ষেত্রে আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি। এখানে এই যে আকার দেওয়া আছে, তার মানে এই যে এটা হচ্ছে আমাদের ভি এর ভ্যালু, তাই না? কারণ বর্গাকার ফুটিং থাকলে তার চার বাহু তো সমান থাকবে, সেক্ষেত্রে তার বাহুর দৈর্ঘ্যটা কত, বি এর ভ্যালুটা, এই যে আমাদের বি দেখতে পাচ্ছেন, এই বি এর ভ্যালু হচ্ছে স্যার এইটা। তারপরে গভীরতা ডিএফ দেওয়া আছে, আর এই বাকি মান এখানে লিখাই আছে, জাস্ট মানগুলা বসান। দেখেন মান বসাই, 1.3, সি এর মান হচ্ছে কত স্যার 1500, সি এর মান হচ্ছে আমাদের 1500, আচ্ছা। তারপরে বলছে সি এর মান এনসি, এই যে স্যার এনসি 25.20, 25.2, আচ্ছা। তারপরে প্লাস গামার মান হচ্ছে কত 1800, এই যে গামার মান 1800, ডিএফ হচ্ছে কত স্যার, ডিএফটা হচ্ছে আমাদের 2, এন কিউ সারচার্জ ফ্যাক্টর কত, এন কিউ দেওয়া আছে স্যার এই যে 12.80, এই যে স্যার লিখলাম 12.8 যোগ 0.4 গামা 1800,
তারপর হচ্ছে বি হচ্ছে 2.5 এবং এন গামার মান কত? এন গামা হচ্ছে 9.8। এই যে স্যার 9.8। ঠিক আছে, লিখার পরে সবগুলা খালি জাস্ট গুণ করবেন। গুণ করলে কত আসে স্যার আমাদের এখানে? আমাদের আসে 11,208,660। এটা হচ্ছে স্যার আমাদের আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি। কিন্তু আমাদেরকে কি বের করতে বলছে স্যার? গ্রহণযোগ্য ভার বহন ক্ষমতা কত? গ্রহণযোগ্য ভার বহন ক্ষমতা বের করতে বলছে। গ্রহণযোগ্য ভার বহন ক্ষমতা। তাহলে এই গ্রহণযোগ্য ভার বহন ক্ষমতা আপনি বের করতে পারেন কিভাবে? ফ্যাক্টর অফ সেফটি দ্বারা। ফ্যাক্টর অফ সেফটি দ্বারা, ঠিক আছে। তাহলে এই যে আমাদের ফ্যাক্টর অফ সেফটি যেটা আছে, এই ফ্যাক্টর অফ সেফটি কোথায় লিখবো? এখানে। এই ফ্যাক্টর অফ সেফটি সমান আমরা বলতে পারি কিউ এফ ডিভাইডেড বাই হচ্ছে কিউ ইউ। ঠিক আছে, অর্থাৎ কিউ কিউএস বলা যায়। হ্যাঁ, কিউএস বলেন এটাতে, নিরাপদ ভার বহন ক্ষমতা ডিভাইডেড বাই হচ্ছে আলটিমেট ভার বহন ক্ষমতা। সরি, উল্টা পাল্টা মনে লিখে ফেলছি। আলটিমেটটা হবে উপরে, আলটিমেট বাই হচ্ছে সেফ। ঠিক আছে, আলটিমেট বাই সেফ বেয়ারিং ক্যাপাসিটির যে রেশিও, এটাকে আমরা ফ্যাক্টর অফ সেফটি বলি। তাহলে এখান থেকে আপনি যদি কিউএস টাকে আলাদা করেন, তাহলে কিউএস সমান লেখা যাবে কিউ ইউ ডিভাইডেড বাই এফ এস। ঠিক আছে, তারপর এই যে কিউ ইউ এর মান দেওয়া আছে এখানে, বা বের করছেন আপনারা কত? 11,28,600, আর ফ্যাক্টর অফ সেফটির মান হচ্ছে 3। ভাগ করে দিলে আপনি মানটা পেয়ে যাবেন। এই ক্যাটাগরির একটা অঙ্ক আপনার পরীক্ষায় থাকবে, এটা 100% শিওর। ঠিক আছে, আপনি এই ক্যাটাগরির একটা অঙ্ক পরীক্ষায় পাবেন, এটা একদম 100% শিওর। ক্লিয়ার? আচ্ছা, এরকমের আরো অনেকগুলো অঙ্ক দেখেন স্যার, এরকমের আরো অনেকগুলো অঙ্ক কিন্তু এখানে আছে, সেই অঙ্কগুলো আমাদের করতে হবে। তাহলে অধ্যায় শেষ। এরপরে আসেন আমরা চতুর্থ অধ্যায়ে যাই। চতুর্থ অধ্যায় হচ্ছে আমাদের পাইল ফাউন্ডেশন। ঠিক আছে, ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা অধ্যায়, এটা চলুন এটা আলোচনা করি। পাইল বলতে কি বোঝায়? পাইল হচ্ছে এক ধরনের ভিত্তি, যা সাধারণত কাঠ, কংক্রিট বা স্টিলের তৈরি লম্বা এবং সরু দণ্ড বা স্তম্ভ। ঠিক আছে, যার কাজ হচ্ছে কাঠামোর যে লুটটা সেটা সয়েলের মধ্যে নিয়ে যাওয়া বা সয়েলের মধ্যে স্থানান্তর করা। আমরা দেখেছি যে ধরেন এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড লেভেল, সেই গ্রাউন্ড, এটা হচ্ছে গ্রাউন্ড, হ্যাঁ, গ্রাউন্ড লেভেল। সেখানে অসংখ্য এরকম পাইল দেওয়া হয়ে থাকে, তাই না স্যার? এই যে ওইরকম অসংখ্য পাইলিং দেওয়া থাকে। ধরেন যখন আমাদের উপরে, এই উপরের যে সয়েলটা আছে, এই উপরের সয়েলটার বেয়ারিং ক্যাপাসিটি যখন কম থাকে, বা নিচের বা অনেক গভীরে যখন কি পাওয়া যায়, বেডরক পাওয়া যায়, তখন উপরে যে আপনি ফাউন্ডেশনটা তৈরি করবেন, এই ফাউন্ডেশনের লুটটুকু এই নিচে পৌঁছে দেওয়ার মাধ্যম হচ্ছে এই যে পাইলগুলা। ঠিক আছে, তাহলে এই পাইলের মাধ্যমে আপনি উপরের লোড গুলা এই পাইলের মাধ্যমে নিচে সরাই দেন, বা সয়েলের মধ্যে আমরা সরাই দিই, তাই না? এই হচ্ছে বিষয়টা। ক্লিয়ার? তাহলে পাইল হচ্ছে এক ধরনের গভীর ভিত্তি, একটা গভীর ফাউন্ডেশন, যা সাধারণত কি করে? কাঠ, কংক্রিট বা স্টিলের তৈরি লম্বা ও সরু দণ্ড বা স্তম্ভ। যখন কাঠামোর নিচের মাটির উপরের স্তরে বারবন্ততা কম থাকে, তখন আমরা লোডকে এই যে মাটির গভীরে কোনো শক্ত স্তরে বা পাথরের উপর নিরাপদে স্থানান্তর করার জন্য এই পাইলটা ব্যবহার করে থাকি। ওকে, পাইল বুঝলাম, পাইলের সংখ্যা পরীক্ষায় থাকতে পারে। আমরা কি কি উদ্দেশ্যে পাইল ব্যবহার করে থাকি? তো এখানে একটা উদ্দেশ্য দেওয়া আছে। আচ্ছা, আমরা প্রশ্নগুলো আগে দেখবো, প্রশ্ন দেখার পরে ক্যাটাগরি আছে। আচ্ছা স্যার, এই পার্থক্যটা পরীক্ষার মধ্যে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, যে প্রিকাস্ট পাইল এবং হচ্ছে কাস্ট ইন সিটু পাইলের মধ্যে পার্থক্য। প্রিকাস্ট মানে হচ্ছে আপনি অন্য একটা জায়গায় পাইলটা তৈরি করছেন, তৈরি করে এনে সেটাকে কাস্ট করবেন। আর কাস্ট ইন সিটু হচ্ছে যে জায়গার কাজ সেই জায়গায় করতেছেন। এই দুইটা পাইলের মধ্যে পার্থক্য। এটা থিওরিটিক্যাল একটা কোশ্চেন, পার্থক্য পড়তে খুব একটা সময় লাগবে না, জাস্ট করে ফেলবেন। ঠিক আছে, আসবে পরীক্ষায়। আচ্ছা, আমরা একটু দুইটা পাইলের মধ্যে দিয়ে আলোচনা করি। আচ্ছা, এই যে একটা প্রিকাস্ট পাইলের যে নির্মাণ ও স্থাপন পদ্ধতি নিয়ে যদি একটু আলোচনা করি, আপনারা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছেন। আপনারা যে কোনো ফাউন্ডেশন তৈরি করার ক্ষেত্রে এরকম চিত্র কিন্তু দেখতে পান। এরকম যে আপনাদের পাইল গুলো আছে, যেগুলা অন্য স্থানে নির্মাণ করা হয়, অন্য কোনো জায়গায় নির্মাণ করে সেটাকে যেখানে আপনি কাজ করতেছেন ওই জায়গায় এনে স্থানান্তর করা হয়, তাই না স্যার? ওই জায়গায় এনে স্থানান্তর করা হয়। তাহলে এই যে যে বিষয়টা, তার মানে অন্য জায়গায় আপনি এটাকে একটা কাস্ট করছেন,
মানে আগে থেকেই কাস্ট করা ছিল, প্রি কাস্ট, আগে থেকেই কি ছিল স্যার, কাস্ট করা ছিল, তো সেটাকে এনে আপনি স্থানান্তর করতেছেন, তাই না? সেই ধরনের যে পাইল আছে সেটাকে আমরা প্রিকাস্ট পাইল বলি। এই প্রিকাস্ট কিভাবে আমরা নির্মাণ করব এবং স্থাপন করব, এটা একটা পরীক্ষা আমাদের থাকতে পারে। তো প্রথম হচ্ছে সাজ তৈরি করা, তারপর হচ্ছে স্যার রড বসানো, ডালাই ও কিউরিং, সাইডে পরিবহন করা, পাইল ড্রাইভিং। ঠিক আছে, যেহেতু আমরা এই পাইলগুলা অন্য স্থানে নির্মাণ করি, সেই জন্য আমাদের প্রথমত ওইখানে কতটুকু দৈর্ঘ্যের পাইল তৈরি করতে হবে সেই ম্যাপ অনুযায়ী আপনার প্রথম কাজ হচ্ছে একটা সাজ তৈরি করবেন। এই যে নির্ধারিত ম্যাপ অনুযায়ী স্টিল বা কাঠের সাজ তৈরি করতে হবে, যেখানে যার উপর আপনি পাইলটা বসাবেন বা পাইলটা তৈরি করবেন। ঠিক আছে, এরপর হচ্ছে স্যার রড বসানো। সাচের ভিতর ডিজাইনের স্পেসিফিকেশন অনুযায়ী আপনি কি করবেন, রড বসাবেন, তারপর হচ্ছে ডালাই দিবেন এন্ড কিউরিং করবেন, বারবার সেটাকে পানি দিবেন, পানি দিয়ে ভিজায় রাখবেন। এরপর হচ্ছে সেটাকে সাইডে পরিবহন করা লাগে শক্তিশালী কোনো ক্রেনের সাহায্যে। এবং লাস্ট হচ্ছে স্যার এই পাইলটা ড্রাইভিং, যে এই পাইলটা হামার মেশিন যেগুলো আছে, এই হ্যামার মেশিনের সাহায্যে এই পাইলগুলাকে মাটির গভীরে প্রবেশ করানো হয়। বাট এই পাইলগুলা, এই প্রিকাস্ট পাইলগুলার কিছু ডিমেরিটস আছে। কিরকম ডিমেরিটস? কারণ এখানে যখন আপনার যেহেতু কি এটাকে আপনার হচ্ছে আঘাত করার মাধ্যমে মাটির নিচে ডাবানো হয়, তো এই ক্ষেত্রে যখন আঘাত করেন তখন মাটির মধ্যে একটা ভূকম্পন সৃষ্টি হতে পারে, যার কারণে পার্শ্ববর্তী যে সকল স্ট্রাকচার আছে সেই সকল পার্শ্ববর্তী স্ট্রাকচারে ক্ষয় বা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, আর এটা হচ্ছে কাস্ট ইন সিটু পাইল। এটা হচ্ছে কাস্ট ইন সিটু পাইল, কেমনে নির্মাণ করবেন সেটা দেখে রাখেন। এই যে যে জায়গার জিনিস, অর্থাৎ এখানে কি করতেছেন, আপনি খনন করছেন, প্রথমত একটা বোরহোল তৈরি করছেন, সেই বোরহোলের মধ্যে সরাসরি আপনি হচ্ছে যে রডের তৈরি যে শ্বাসটা আছে সেটা প্রবেশ করে সেটার উপর ডালাই দিয়ে দিয়েছেন। ঠিক আছে, সেইটাই হচ্ছে কি আমাদের কাস্ট ইন সিটু পাইল। ইন সিটু মানে কি, যে জায়গার পাইল সেই জায়গায় তৈরি করছেন। এই যে প্রথম হচ্ছে বোরিং বা ড্রিলিং, আপনি প্রথমত কি করছেন, বোর করছেন গর্ত, এই যে আগার বা বোরিং মেশিনের সাহায্যে আপনি মাটিতে নির্দিষ্ট ব্যাসের একটা গর্ত খনন করছেন। তারপরে স্যার কেসিং পাইপ স্থাপন, অর্থাৎ একটা কেসিং পাইপ কি করতে হবে স্যার, আপনাকে স্থাপন করতে হবে, যাতে পাশের যে মাটিগুলো আছে এগুলো যখন নরম থাকে তখন তো ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, মানে গর্ত ফিল আপ হয়ে যেতে পারে মাটি পরে, তাই না? সেজন্য সেখানে একটা কেসিং স্থাপন করা লাগে। এরপর হচ্ছে স্যার এই যে রডের খাঁচা প্রবেশ করা, এই যে আপনার রডের খাঁচাটা দেখতে পাচ্ছেন, এটা প্রবেশ করতে হবে, তাই তো? এন্ড দেন হচ্ছে স্যার কি, কংক্রিট ডালাই। তারপর আপনি কি হচ্ছে এই যে ট্রিমি পাইপ ব্যবহার করে গর্তের নিচ থেকে ধীরে ধীরে আপনি কংক্রিটটা ডালাই করবেন। ঠিক আছে, তারপর হচ্ছে কি, কেসিং পাইপটা আস্তে আস্তে তুলতে থাকবেন, যে কেসিং পাইপ থাকবে সেটা ডালাই দেওয়ার পরে আস্তে আস্তে তুলে ফেলবেন। তো এই হচ্ছে আমাদের কাস্ট ইন সিটু পাইল নির্মাণ করার পদ্ধতি। এখানে ব্যাসটা দেওয়া আছে, প্রিকাস্ট পাইলের জন্য যে ব্যাসগুলোর প্রয়োজন সেগুলো এটা আপনাদের বই থেকে নেওয়া। পাইল, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ফ্রিকশন পাইল কোথায়, এটা তো দেখানো প্রয়োজন। ফ্রিকশন পাইল এটা দেওয়া থাকার কথা, কারণ ফ্রিকশন পাইল দেওয়া আছে হয়তো না। ফ্রিকশন পাইলটা কি, দেখেন, কোথাও মাটিটা মনে করেন যে নরম, সেখানে আপনি শক্ত কোনো স্ট্রাকচার পাচ্ছেন না বা শক্ত বেস পাচ্ছেন না যার উপরে আপনার ফাউন্ডেশন বা পাইলটা বসানো যায়। তো যখন এরকম একটা সিচুয়েশন তৈরি হবে তখন মাটির যে ফ্রিকশন ফোর্সটা আছে, ঘর্ষণ বলটা আছে, এই ফ্রিকশন ফোর্সের মধ্যে আপনি আপনার লোডটা ছড়াই দিতে চাচ্ছেন, স্থানান্তর করতে চাচ্ছেন, এই জন্য দরকার হবে আপনার ফ্রিকশন পাইল। ঠিক আছে, এই জন্য প্রয়োজন হবে কি স্যার, আপনার ফ্রিকশন পাইল। এই যে যেসব পাইল তাদের পারিপার্শ্বিক মাটির সাথে ঘর্ষণের মাধ্যমে কাঠামোর লোডকে সম্পূর্ণভাবে বা আংশিকভাবে মাটিতে স্থানান্তর করে তাদেরকে ফ্রিকশন পাইল বলা হয়। যখন শক্ত মাটির স্তর ভূপৃষ্ঠ থেকে অনেক গভীরে থাকে এবং সেখানে বেয়ারিং পাইল পৌঁছানো বেশ ব্যয়বহুল বা মানে অলাভজনক হয়ে পড়ে, তখন আমরা হচ্ছে এই পাইলটা ব্যবহার করে থাকি। সিম্পলি একটু বলি স্যার, ধরেন সাপোজ আমাদের এই যে যে উপরে টপ সয়েল যেটা আছে, এই টপ সয়েল, মনে করেন এই সয়েলটা হচ্ছে নরম মাটি। এই নরম মাটি হওয়ার কারণে আপনি যদি এখানে কোনো একটা ফাউন্ডেশন তৈরি করেন, পাইল তৈরি করেন, তাহলে হয়তো আপনার লোড বহন করতে পারবে না। এবং আপনার যে বেডরকের লেয়ারটা আছে সেই বেডরকের লেয়ারটা অনেকটা নিচে, সো এত নিচে আপনি যখন কোনো একটা পাইলিং করতে যাবেন সেটা আপনার জন্য অনেক অংশে ব্যয়বহুল হবে। সো এই ব্যয়বহুল থেকে রোধ করার জন্য তখন কি করে, উপরের যে কাঠামোটা আছে স্যার, এই কাঠামোর লোডটা আমরা কি করি, এই কাঠামোর লোডটা হচ্ছে এই যে মাটির যে ফ্রিকশন আছে এই ফ্রিকশনের মধ্যে একাধিক পাইলিং এর মাধ্যমে ছেড়ে দেই।
ঠিক আছে, একাধিক পাইলিং এর মধ্যে আমরা কি করি স্যার, ছেড়ে দেই। সেই যে ফ্রিকশন ফোর্সের মাধ্যমে লোডটাকে ছড়াই দেওয়ার যে প্রক্রিয়াটা, সেটাকে আমরা কি বলি স্যার, ফ্রিকশন পাইল বলে থাকি। ওকে, আর এই ফ্রিকশন পাইলটা হচ্ছে আমাদের দুই ধরনের। একটা হচ্ছে নেগেটিভ ফ্রিকশন পাইল, মানে যেটা হচ্ছে স্যার নিচের দিকে স্যার, নেগেটিভ স্কিন ফ্রিকশন, এটা হচ্ছে স্যার নিচের দিকে কাজ করবে। ওকে, আর পজিটিভটা হচ্ছে স্যার উপর দিকে কাজ করবে। আচ্ছা, আমরা একটু সাজেশন থেকেও দেখি। এখন সবকিছু তো আলোচনা করলাম, এখন একটু সাজেশন থেকে আলোচনা করি। টারজাগির সূত্র নিয়ে আলোচনা করলাম, এসপিটি আলোচনা করলাম, এগুলো আমরা আলোচনা করেছি, মাটির বেরবন ক্ষমতা আলোচনা করেছি, আহ হ্যাঁ, এগুলো আলোচনা করলাম। স্যার প্লেট লোড টেস্ট এখানে দেওয়া আছে, যারা আমাদের সাজেশন চাচ্ছেন এই সাজেশনের মধ্যে এই যে প্লেট লোড টেস্টের এ টু জেড বিষয় দেওয়া আছে, আপনারা চাইলে এই সাজেশন থেকে পড়তে পারবেন। হ্যাঁ? কার্য পদ্ধতি যা যা তথ্য আছে চিত্র সহ দেওয়া আছে, সো আপনারা এখান থেকে পড়তে পারেন। এখন আসেন পাইলের ভিত্তি, এই পাইলের ভিত্তি থেকে আমরা যদি একটু আলোচনা করি। স্যার আমি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আপনাদেরকে বলছি স্যার, এই প্রত্যেকটা সংক্ষিপ্ত প্রশ্ন স্যার আপনারা এখানে পাওয়া যাবেন। এই যে আপনাদেরকে আমি একটু আগে বলছিলাম যে এই কোশ্চেনটা পড়ার জন্য, যে কাস্ট ইন সিটু পাইল আর হচ্ছে প্রিকাস্ট পাইল, এই দুটোর মধ্যে পার্থক্য দেখেন লেখা আছে আসবেই, তার মানে এটা আসবে 100% শিওর থাকেন। প্রিকাস্ট পাইল এবং হচ্ছে কাস্ট ইন সিটু পাইলের মধ্যে পার্থক্য নতুন করে আর পড়ার প্রয়োজন নাই, করে ফেলবেন। ঠিক আছে, পাইল ব্যবহার করার উদ্দেশ্য কি, এটা লেস ইম্পর্টেন্ট, অত পড়ার প্রয়োজন নাই। আমরা একটু সামনের দিকে আগাই। পাইলের শ্রেণী বিভাগ, ক্লাসিফিকেশন। আচ্ছা, এখানে এখন আমরা হচ্ছে কিছু অঙ্ক সমাধান করব, আমাদের কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলো দিয়ে একটু সমাধান করি। অঙ্কগুলো করি ভাই। এই যে কিছু অঙ্ক আছে, এই অধ্যায় থেকে কিছু অঙ্ক আমাদের পড়তে হবে স্যার, এই অঙ্কগুলো পরীক্ষায় থাকবে। ঠিক আছে, কি অঙ্ক আছে একটু ভালো করে খেয়াল করেন। একটা কাঠের পাইল ড্রপ হ্যামারের মাধ্যমে বসানোর 20 কিলো নিউটন ওজনের হামার মুক্তভাবে 1 মিটার উপর হতে ফেলে দেওয়া হয়েছে। আচ্ছা, ফেলে দেওয়া হইলো 1 মিটার উপর থেকে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার হাইট, এইচ এর মান। হামারের শেষ গা বা শেষ আগাতে পাইলটির বসন হয়েছে 4 মিলিমিটার, অর্থাৎ লাস্টের যে বসনটা আছে সেটা হচ্ছে আমাদের 4 মিলিমিটার, এটা হচ্ছে আমাদের এস এর ভ্যালু। ইঞ্জিনিয়ারিং নিউজ ফর্মুলার সাহায্যে পাইলের বার বহন ক্ষমতা নির্ণয় করতে বলছে। পাইলের বার বহন ক্ষমতা নির্ণয় করতে বলছে। এখন পাইলের বার বহন ক্ষমতা বের করার একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে WH ডিভাইডেড বাই F ইন্টু S প্লাস সি। এই সূত্রটা একটু এখান থেকে জানতে হবে আমাদের। পাইলের বার বহন ক্ষমতা বের করার সূত্র হচ্ছে স্যার এইটা, এই সূত্রের সাহায্যে আপনি বার বহন ক্ষমতাটা বের করে ফেলবেন। ঠিক আছে, এখানে লুডের মানটা কিন্তু দেওয়া আছে কত, 20 কিলো নিউটন। কত নিউটন স্যার, 20 কিলো নিউটন। কথা বুঝাইতে পারছি? তাইলে আপনার লোডটা কিন্তু দেওয়া আছে কত, 20 কিলো নিউটন, তাইলে আপনার ডাব্লিউ হচ্ছে 20 কিলো নিউটন। আচ্ছা, এটা কিলো নিউটন আছে কিন্তু স্যার, তাহলে নিউটনে যদি কনভার্ট করি আমরা জানি 1 নিউটন মানে হচ্ছে 1 কিলো নিউটন মানে 1000 নিউটন, তাহলে 20 কিলো নিউটন ইজ ইকুয়াল টু কত হবে স্যার, 20,000 নিউটন। এখন কথা হচ্ছে স্যার আমরা ডাব্লিউ সমান কি জানি, এমজি। যখন এটাকে আমরা কি স্যার নিউটনে যেহেতু দেওয়া আছে, এখন আমরা যদি এটাকে কি করতে চাই, কেজিতে কনভার্ট করতে চাই, তাহলে আপনি যে কাজটা করবেন, এই কেজিতে কনভার্ট করার ওয়াটা হচ্ছে এটাকে আপনি জি এর যে ভ্যালুটা আছে 9.8, এই 9.8 দ্বারা ভাগ করলেই এটা কিন্তু কেজিতে চলে আসবে। আপনি যদি এটাকে কি দ্বারা ভাগ করেন 9.8, তাহলে কিন্তু কেজিতে চলে আসবে নিউটনটা। তখন আপনার লোডটা হবে 2338.74 কেজি। এই যে লোড পায়ে গেছেন, উচ্চতা দেওয়া আছে 4 মিটার, এবং শেষ গাতে কতটুকু ডেবে গেছে সেই ভ্যালুটা দেওয়া আছে, দেওয়া আছে। ঠিক আছে, সব তথ্য দেওয়া আছে এখানে। সব তথ্য যেহেতু দেওয়া আছে, তাহলে আপনার তো এটা বের করা খুব একটা কঠিন কাজ না। তাহলে ডাব্লিউ এর মান এখানে বসাইলেন, এইচ এর মান বসাইলেন, এফ এর মান বসাইলেন, এস এর মান বসাইলেন, সি এর মান বসাইলেন, দেখছে না। এখানে একটা ধরে নিতে হবে, এফ হচ্ছে 6 আর সেটা হচ্ছে 2.5। ঠিক আছে, এই দুইটা জিনিস এটা ধরে নিবেন, এফটা হচ্ছে 6 আর সেটা হচ্ছে 2.5, দেখছে না।
আর এই অঙ্কটাও দেখেন সেম সেম আগের মতোই, একই বিষয়। ঠিক আছে, হ্যামারের ওজনটা বের করবেন, তারপর হচ্ছে উৎস দেওয়া আছে, এরপর হচ্ছে লাস্ট পেনিট্রেশনে কতটুকু ডেবে গেছে সেটার এটা, তারপর হচ্ছে পরীক্ষাগত ধ্রুবক সি এর মানও দেওয়া আছে এবং ফ্যাক্টর অফ সেফটি বা নিরাপদ সহগের মানও ধরে নিতে হবে আমাদের 6। ঠিক আছে, তারপর আপনি বের করে ফেলেন মান বসে, জাস্ট এই সূত্রটা কিউ ইজ ইকুয়াল টু ডাব্লিউ এস, কিউ ইজ ইকুয়াল টু ডাব্লিউ এইচ এফ ইন্টু এস প্লাস সি, জাস্ট এই সূত্র দেখছেন, সকল তথ্য দেওয়া আছে। এরপর হচ্ছে গ্রাউন্ড অ্যাঙ্কর। এই গ্রাউন্ড অ্যাঙ্করের মনে হয় একটা কোশ্চেন আছে। এই যে একটা গ্রাউন্ড অ্যাঙ্করের খুব সুন্দর একটা সিস্টেম এখানে দেখানো হয়েছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একটা টানা রোডের সাহায্যে ধরেন আপনার এই পোর্শনের যে সয়েলটা আছে, এখানে একটা ডাল ক্রিয়েট করে এই সয়েলটা দেখেন, যখন কোনো একটা সয়েল ভেঙে যায় বা সয়েল ক্ষয় হয়, আমরা এই রিটেনিং ওয়ালগুলো কেন দিয়ে থাকি বা এই যে অ্যাঙ্কর ওয়ালগুলো কেন দিয়ে থাকি, এই অ্যাঙ্কর গুলো দেওয়ার কারণ হচ্ছে এই অংশের যে সয়েলটা আছে, এই সয়েলটা যাতে প্রোটেক্টেড থাকে, ভেঙে না যায়। সেই সয়েলটা ভাঙবে কিভাবে, সে অবশ্যই একটা ডাল তৈরি করে এটা ভেঙে যেতে পারে। কারণ কিরকম, ধরেন স্যার এটা হচ্ছে উপরের লেয়ার সয়েল, এটা হচ্ছে নিচের সয়েল, তাহলে কিন্তু এই বরাবর একটা ডাল তৈরি করে এই অংশের সয়েলটুকু ভেঙে যাবে। তার মানে আপনার অবশ্যই কাজ হবে, এই অংশের সয়েলটাকে যদি আপনি রিটেন করতে চান, রেখে দিতে চান, প্রোটেক্ট করতে চান, তাহলে এই বরাবর একটা ওয়াল নির্মাণ করতে হবে। এখন যখন এই ওয়ালটা নির্মাণ করতেছেন, তাহলে অবশ্যই হয়তো আপনাকে এই দিক থেকে একটা ঠেস দিতে হবে, অথবা ভিতর থেকে কোনো একটা কিছু দ্বারা টান দিতে হবে, তাই না স্যার? দিতে হবে কিনা? সো আমরা তখন কি করবো স্যার? আচ্ছা, এরপরে যে বিষয়টা স্যার, এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে, তাহলে আমরা সেক্ষেত্রে কি করব, এই যে স্যার এখানে যেমন অ্যাঙ্করের সাহায্যে আমরা কোনো একটা নৌকাকে আটকাই, তাই না? অ্যাঙ্কর করা লাগে। তো এখানে আমাদের কি করা লাগে স্যার, এই যে একটা অ্যাঙ্কর আপনি পুতলেন, এই অ্যাঙ্করের সাহায্যে একটা হচ্ছে টানা রডের সাহায্যে এই ওয়ালটাকে আপনি আটকে দিলেন। তো এই যে টানা দিয়ে যে ওয়ালটাকে করার ব্যবস্থা, সেটাকে আমরা অ্যাঙ্কর সিস্টেম বলে থাকি। সেই অ্যাঙ্কর সিস্টেমের ক্ষেত্রে এই ওই জোনটাকে আমরা প্যাসিভ জোন বলে থাকি। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ রিজন, যেখানে ক্ষয়টা হবে। ওকে, এখন আমরা একটু এই অধ্যায়ের প্রশ্নগুলো যদি দেখতে চাই, যে আসলে আমরা এই অধ্যায়তে কি কি প্রশ্ন পড়তে হবে স্যার। প্রথমত, অ্যাঙ্কর প্লেটটা কাকে বলে, এই কোশ্চেনটা পড়বেন। অ্যাঙ্কর প্লেট আর এটা হচ্ছে গ্রাউন্ড অ্যাঙ্কর বলতে কি বোঝায়, কথা ক্লিয়ার? শেষ। একটা প্রশ্ন করবেন, গ্রাউন্ড অ্যাঙ্কর বলতে কি বোঝায়, পরীক্ষা আসবে স্যার, গ্রাউন্ড অ্যাঙ্কর বলতে কি বোঝায়। ঠিক আছে, এরপরে সংক্ষিপ্তর জন্য আপনারা এখান থেকে একটা কোশ্চেন পড়তে পারেন, সংক্ষিপ্তর জন্য সেটা হচ্ছে বিভিন্ন প্রকার ভূমি অ্যাঙ্করের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো স্যার। এটা সংক্ষিপ্ততে থাকতে পারে, বিভিন্ন প্রকার ভূমি অ্যাঙ্করের চিত্র অঙ্কন করো স্যার। ঠিক আছে, এই যে শীট পাইল ওয়াল অ্যাঙ্কর প্লেটের সাথে আপনি টানা রড দিবেন, একটু আগে যেটা দেখাইলাম আমরা। তারপর হচ্ছে স্যার অ্যাঙ্কর পাইলের সাহায্যে, তারপর হচ্ছে ব্যাটার পাইলের সাহায্যে। ঠিক আছে, সেই ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের পরীক্ষায় থাকতে পারে। আচ্ছা, আমরা 5টা অধ্যায় শেষ করে ফেললাম। সো বাকি যে 5টা অধ্যায় আছে, এই 5টা অধ্যায় ইনশাল্লাহ নেক্সট কোনো ক্লাস আপনাদের সাথে আলোচনা হবে। তো আজকে আমরা এই পর্যন্ত শেষ করি, ইনশাল্লাহ সামনে কোনো ক্লাস আপনাদের সাথে আবার দেখা হবে। আর যারা চাচ্ছেন সুপার সেশনটা নিতে, তারা চাইলে আপনারা এই সুপার সেশন নিতে পারেন। সেজন্য আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে, সেই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি কলের মাধ্যমে, অথবা পেজে এসএমএস করতে পারেন। এবং এই সুপার সেশনটা দেখতেই পাচ্ছেন কতটা ইউনিক, কতটা পিওর, যেটা কিন্তু আপনি খুব সহজে করতে পারেন এবং পড়লে আশা করি 100% কমন থাকবে। জাস্ট অন্য কিছু না, আপনি সুপার সাজেশনটা খুলে যাবেন, আর কিছু না। ঠিক আছে, তো খুবই একটা ইউনিক সাজেশন আমরা এবার তৈরি করছি, যেটা আপনার পরীক্ষার জন্য অনেক বেশি মাত্রায় কাজে দেবে। তো এই সাজেশনটা অবশ্যই মিস করবেন না। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ সামনে কোনো ক্লাস আপনার সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।